আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সংস্কার নভেম্বরের মধ্যে শেষ করার তথ্য সঠিক নয়, সরকারের বিবৃতি। শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, নির্ধারণ করবে ইসি। মনোনয়ন প্রত্যাশীদের যে বার্তা দিলেন তারেক রহমান। সর্বশেষ জানিয়ে দেব বাস উল্টে নিহত 1, আহত 30। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংস্কার নভেম্বরের মধ্যেই শেষ করার তথ্যটি সঠিক নয়, সরকারের বিবৃতি। অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এমন একটি তথ্য সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পুরোপুরিভাবে চালু থাকবে বলে জানানো হয়েছে। সোমবার 27 অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজেও ভেরিফাইডের ফেসবুক পেজে বিবৃতিটি শেয়ার করেন। এতে বলা হয়, রোববার 26 অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটের মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানের দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজুর আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য রয়েছে, যা জনগণের প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। সেখানে বলা হয়, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে, এটা সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পুনরুদ্যমের মাধ্যমে চলাচল থাকবে। রোববার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভা হয়তো নভেম্বরে শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন মাহফুজুল আলম। সংস্কার কমিশনের প্রস্তাবটির মাধ্যমে 23টি আশু করণীয় ছিল, যা এই সংস্কারের সরকারের সমবয়সীর মাধ্যমে করা সম্ভব। মন্ত্রণালয়ের পর্যালোচনা করে 13টি প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এটা শীঘ্রই আপনারা দেখতে পারবেন। এটা যে খুব বড় কিছু এমন নয়, কিন্তু আমাদের যে সময়সীমা রয়েছে তখনকার জন্য ছিল 3 মাস, এখন হয়তো আরো 1 মাস আছে। তিনি আরো বলেন, যে জিনিসগুলো করা হবে সেটা কেবিনেট করতে হবে অথবা নীতিমালা বা অন্য দেশের প্রণয়ন করতে হবে। এইসব জিনিস আমরা হয়তো নভেম্বরের পরেও আর করতে পারবো না, কারণ নভেম্বরে হয়তো ক্যাবিনেট মিটিং ক্লোজিং হয়ে যাবে। এরপর নির্বাচন কমিশনের দায়িত্ব নেবে এবং নির্বাচন কমিশনের দায়িত্ব নেওয়ার পর সম্ভবত আর ক্যাবিনেট বসবে না। তাই আইন প্রণয়নের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা আগামী মাসের মধ্যেই করতে চাই, আর সেগুলো মন্ত্রণালয়ের নির্দেশনার মাধ্যমে করতে পারবো, সেগুলো শীঘ্রই করে ফেলবো। শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, নির্ধারণ করবে ইসি। তফসিলে না থাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলা প্রতীক দেবে না কমিশনার। নির্বাচন কমিশনার সচিব জানিয়েছেন, সচিবে নয় প্রতীক নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেবে ইসি। দীর্ঘদিন পলাতক থাকায় শামীম ওসমানের সহযোগী আজিদুজ্জামান আজিদকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার 26 অক্টোবর রাতে ইমিগ্রেশনে পুলিশ ও চুয়াডাঙ্গায় দর্শন থানা পুলিশের যৌথভাবে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের উপর কমিশনার মোহাম্মদ রাকিবুল খান যুগান্তরকে নিশ্চিত করেছেন এটি। তিনি জানান, আজিদ দর্শনার সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশনে আটক হন। আমাদের কাছে তার বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আজিদ অসুস্থ বোধ করায় তাকে প্রথমে মেডিকেল পরীক্ষা করা হয়, পরে সোমবার 27 অক্টোবর সকালে শিল্প অঞ্চল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় রিমান্ডের আবেদন করা হয়েছে। ডিবি সূত্রে খবর, মূলত আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আজিজ দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাট, জালিয়াতি সহ অর্ধ ডজনের বেশি মামলা রয়েছে। তেজগাঁও শিল্প কারখানার থানার হওয়া একটি চাঁদাবাজি মামলায় এজাহারহীন আসামি তিনি। মামলাটি বর্তমানে গোয়েন্দা তেজগাঁও বিভাগ তদন্ত করছে। মনোনয়ন প্রত্যাশীদের যে বার্তা দিলেন তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার 26 অক্টোবর বিকাল থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত সাংগঠনিক বিভাগের প্রায় 3.5 শতাধিক মনোনয়ন প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে এই মতবিনিময় হয়। এ সময় তারেক রহমানের মনোনয়ন প্রার্থীদের উদ্দেশ্য বলেন, আসন্ন নির্বাচন যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই কাজ করা হবে। যারা আসল বিএনপির কর্মী তারা কখনো বিএনপিকে ভাঙবে না। এ সময় মনোনয়ন প্রত্যাশীরা নীরবে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য শোনেন। তবে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না বলে সংশ্লিষ্টরা জানান। জানা যায়, রোববার বিকালে 4টায় চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রথমে মতবিনিময় শুরু করেন তারেক রহমান। এরপর ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বসেন তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেনের, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু, মোহাম্মদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক এবং সহ সাংগঠনিকদের উপস্থিত ছিলেন। বাস উল্টে নিহত 1, আহত 30।
হবিগঞ্জে মাধবপুর মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বাদল মিয়া নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। সোমবার ২৭ অক্টোবর সকাল ৬:৩০টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে বেজুরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাদল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিজয়নগর উপজেলায় বাড়িপাশা গ্রামের পাল্টু মিয়ার ছেলে। আহতদের সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছে মাহফুজুর, সোহেল মিয়া, মাসুদ মিয়া, মঞ্জুর আলী, অপু মিয়া, বাহার মিয়া, রশিদ মিয়া, শাহজাহান, মুক্তার, বাশার এছাড়াও অন্যান্য প্রমুখ। জানা যায় রোববার তারা হবিগঞ্জের চুনাঘাটা উপজেলায় এক মাজারের জিয়ারত শেষে ভোরে দিগন্তে পরিবহনের একটি যাত্রীতে করে বাড়ি ফিরছিলেন। বাসটি তখন মাধবপুর উপজেলার বেগুড়া এলাকায় পৌঁছায়। তখন বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গভীর খাদে উল্টে পড়ে যায়। এতে বাসের নিচে অনেক যাত্রী আটকা পড়ে এবং বাদল মিয়া ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারের অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়েছে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার কমল কৃষ্ণ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। মাধবপুর থানার পুলিশ এসআই প্রণয়নের চাকমা বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস। সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়। বাহন দুটি উদ্ধার করে মহাসড়কের চলাচল স্বাভাবিক করা হয়।